খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান অবশেষে কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতি, শিগগিরই সার্চ কমিটির মাধ্যমে নতুন নিয়োগ, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। কাতারের ব্যবসায়ীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান উপদেষ্টা, প্রবাসীদেরও বিনিয়োগের আহ্বান। বেপরোয়া ব্যাটারি চালিত রিকশা তোয়াক্কা করে না আইনের, শুধু ঢাকা গাজীপুরে ভাড়া থেকে দৈনিক আয় 120 কোটি টাকা, নিবন্ধনের আওতায় আনার দাবি। আমি এই কয়েকদিন ধরে এই গাড়ি কিনছি, 37 বছর ধরে বাংলা রিকশা চালাই। এখন আর কোনো ভাগ নাই, এখন সব জায়গায় চলে। আল্লাহর রহমতে পুলিশ প্রশাসনে কিছু কয় না। একটা লোক দুইটার বেশি লাইসেন্স পাবে না, এরকম ব্যবস্থা আমরা করতে পারি, কারণ এনআইটি বেস লাইসেন্স হবে। চাইলেই একজন 5টা রিকশা বের করে যে রিকশার ব্যবসা করবেন সেটার সুযোগ নাই। গত এক বছরে আশানুরূপ সাফল্য সিলেট গ্যাস ফিল্ডের উৎপাদন বেড়েছে 41 মিলিয়ন ঘনফুট, 600 কোটি টাকা ব্যয়ে চলছে অনুসন্ধান কার্যক্রম। এবং রানা প্লাজা ধসের এক যুগেও শেষ হয়নি বিচার, শুধু স্মরণে সীমাবদ্ধ দিনটি, আন্দোলন ও আইনি প্রক্রিয়ায় শ্রম অধিকার নিশ্চিতের দাবি। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরি নানি এবং আমি মশিউর অনিক। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মধ্যে অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বুধবার রাত 11টার দিকে কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনশনরত শিক্ষার্থীদের সাথে দেখা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের আহ্বায়ক ডক্টর তানজিম উদ্দিন খান। এই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতির কথা জানান তিনি। এর পরপরই অনশন ভেঙে আনন্দ উল্লাস করেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া করা হবে। অন্তর্বর্তীকালীন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার জন্য জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্যে একজন সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব পালন করবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাসুদকে অব্যাহতি দেয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শিক্ষার্থীরা জানান, স্বৈরাচারের বিরুদ্ধে কুয়েটের এই ঘটনা একটি উদাহরণ হয়ে থাকবে। একই সাথে ক্যাম্পাসগুলোতে আগামীতে আরও কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ দেখতে চান না বলেও জানান শিক্ষার্থীরা। ভবিষ্যতে আর কোনো বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ববাদী ব্যবস্থা যেন গড়ে না ওঠে, এ বিষয়ে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তারা। কুয়েটের যে দলান্ধ ভিসি মাসুদ সেই পদত্যাগ হয়েছে, এর মাধ্যমে আমরা যেটি বার্তা পাচ্ছি সেটি হলো যে 5 আগস্ট পরবর্তী এই জুলাইয়ের বাংলায় কোনো ধরনের স্বৈরাচার দীর্ঘস্থায়ী হতে পারবে না। কুয়েটিয়ানদের জন্য একটা আনন্দের দিন। আমরা সাবেক কুয়েটিয়ান, আমরা অনেক গর্বিত বোধ করতেছি। আমরা আন্দোলনের মাধ্যমে আরেকটা ফেসিবাদকে রুখে দিতে পারছি। আমরা আশা করব যে প্রশাসন আন্তরিক হবেন এবং শিক্ষার্থীদের এবং জনতার যে দুর্ভোগ না হয় তাদের দাবিগুলো যথাযথভাবে আমলে নিয়ে এটিকে পূরণ করার ব্যবস্থা করবেন। কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি কাতারের সাথে আরও গভীর অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার কাতারের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী ডক্টর সৌদ বিন আব্দুল রহমান আল থানি আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠক এবং মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে বিনিয়োগের সুযোগ এবং অবকাঠামোগত সহায়তার মাধ্যমে কাতারের শিল্প উদ্যোগকে সহজ করতে বাংলাদেশের প্রস্তুতির ওপর জোর দেন তিনি। এছাড়া 725 জন বাংলাদেশি সেনা নিয়োগে কাতারের সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জানান ডক্টর ইউনূস। পরে লুসাইল সিটিতে কাতারের বাণিজ্য মন্ত্রী শেখ
ফয়সাল বিন আল থানির সাথে পৃথক বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। তুলে ধরেন পরিবহন, ব্যাংকিং এবং পর্যটন খাতে বিনিয়োগের সম্ভাবনা। কাতার পৃথিবীর প্রচুর দেশে ইনভেস্ট করে এবং বড় বড় অনেক কোম্পানি, পৃথিবীর বড় বড় অনেক কোম্পানিতে তাদের ইনভেস্টমেন্ট আছে। আমরা চাচ্ছি কাতারের যারা ইনভেস্টর, যারা টপ ইনভেস্টর, তারা যেন বাংলাদেশে আসে। বাংলাদেশ কাতারকে ডেডিকেটেড একটা ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো, কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে, তারা আসলে এটা নিয়ে কাজ করছে এবং উনি এটা জানালেন। তো কাতারের সাথে যে আমাদের যে সম্পর্কটা আজকে আমরা বলতে পারি যে এটা যে আরও এগিয়ে যাচ্ছে, তার এটা একটা সাইন। কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান উপদেষ্টা কাতারের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ এখন ব্যবসায়িকভাবে সম্ভাবনাময় গন্তব্য। অন্তর্বর্তী সরকার দেশে বিনিয়োগ পরিবেশ উন্নত করতে অনেক পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি নরওয়েজিয়ান টেলিকম অপারেটর টেলিনরের উদাহরণ টেনে বলেন কিভাবে প্রতিষ্ঠানটি লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে। If you look at population as a market, Bangladesh alone is a big market. And then my colleagues were showing that it's not only Bangladesh alone, it's the whole region. It's a kind of unified economic region with Bhutan, with Nepal, with the Seven Sisters of India. Nature has put them into one basket. You can't escape that. আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। প্রতিদিন ঢাকা ও গাজীপুরের ব্যাটারি চালিত রিকশা থেকে আয় 120 কোটি টাকার বেশি। কার পকেটে যায় এই বিশাল অঙ্কের টাকা? কিভাবে ডিপিডিসির চোখ ফাঁকি দিয়ে রিচার্জ হয় রিকশার ব্যাটারি, সে অনুসন্ধান করবে এখন টিভি। বিস্তারিত হাবিবুর রহমান হৃদয়ের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদন। দাম্ভিকতা। ব্যাটারি চালিত রিকশা যেতে দিতে হবে গুলশান বনানীর সড়কে। এ যেন মগের মুল্লুক, থামাতে আসলি হামলা। হামলার হাত থেকে রক্ষা পায়নি বিদেশি নাগরিক, পথচারী ও সাংবাদিকরাও। হামলার এই দৃশ্য দেখেও নিষ্ক্রিয় হয়ে বসেছিলেন পুলিশ, যেন কিছুই করার নেই। ব্যাটারি চালিত রিকশার চালকরা এমন সাহস কোথায় পেল? খুঁজবে এখন টিভি। অনুসন্ধান করে দেখা যায় 5 আগস্টের পরে নতুন রিকশা তৈরির সংখ্যা বেড়েছে আগের থেকে প্রায় দ্বিগুণ। দেশি রিকশার বডি আর চায়নার ব্যাটারি মিলিয়ে 2 দিনই তৈরি হচ্ছে ব্যাটারি চালিত রিকশা। আইনি ভিত্তি না থাকলেও এই ব্যক্তি 20 বছরের বেশি সময় ধরে রিকশা বানান। তবে ব্যাটারি চালিত রিকশা বানানো শুরু করেছেন বছর 10 হলো। ব্যাটারি কিনে নিয়ে এক দোকান থেকে, বডি কিনে নিয়ে এক দোকান থেকে, এরকম পার্ট বাই পার্ট দোকান থেকে অন্য জায়গা থেকে মাল কিনে এনে জড়ো করে তারপরে বানাই। আমি 8 মাসের ভিতরে বানাইছি প্রায় 115টা। সড়ক ঘুরে দেখা গেল পায়ে চালানো রিকশার সংখ্যা কমছে আশঙ্কাজনকভাবে। অপেক্ষাকৃত কম কষ্টের যান হওয়ায় অনেক রিকশা চালকদের পছন্দের তালিকায় ব্যাটারি চালিত রিকশা। আগে আসছিলাম টেক্সটাইল মিলে, এই জগতে আইসি আজগা 3-4 বছর। 400 টাকা জমা দিয়ালাই আর নিজের পকেট খরচ 100-200 আর 400-500 টাকা করে দেওয়া যায়। রেলে ওই আমার মোবাইল ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে টাকা গেছিল 4-5 লাখ টাকা গেছে। 4-5 লাখ টাকা যাওয়ার পরে মনে করুন যে আমি ঋণে বসতে পরে মনে করেন ঢাকায় আইছি। আমি এই কয়েকদিন ধরে এই গাড়ি কিনছি, 37 বছর ধরে বাংলা রিক্সা চালাই। রাস্তায় নেই চাঁদাবাজি, পুলিশও কিছু বলছে না, তাই সব সড়কে চলতে পারেন রিকশা চালকরা। এলাকার ভিতরে চালাই তোলে 2400 টাকা লাগবো, আবার নাকাল ভাড়া চালাই তোলে এটা আবার ভিন্ন 1200 টাকা। এখন আর কোনো ভাগ নেই, এখন সব জায়গায় চলে।
না, রাস্তায় কোনো সমস্যা নাই এখন। আল্লাহর রহমতে পুলিশ প্রশাসনে কিছু কয় না, যেদিকে মন চায় এদিকে যায়। ব্যাটারি চালিত রিক্সা চার্জ হয় কিভাবে দেখতে চায় এখন টিভি। তেজগাঁও এলাকায় নেই কোনো নির্ধারিত চার্জ স্টেশন। রাস্তার পাশে মিটার নামিয়ে অথবা সরাসরি বৈদ্যুতিক খুঁটির তার থেকে বিশেষ পদ্ধতিতে বিদ্যুৎ ব্যবহার করে গ্যারেজ মালিকরা। প্রতিদিন চার্জের জন্য গুনতে হয় 80 টাকা। এই অফিস পুলিশের মনে হয় এই অফিস দিয়া অফিসের কোনো লাইন নেই। আমি অফিসের লোক না। এই লাইন কার তাহলে ভাই? ওইটা সরকারি লাইন। আমাদের কোনো প্রতিষ্ঠানের কোনো লাইন বাইরে দেওয়া নাই। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান কোনো লাইন বাইরে দেওয়া নাই। এই যে বললো যে অফিসের লাইন না, হয়তো পারে এদিকে তার মনে হয় সরকারি প্রতিষ্ঠানের কোনো লাইন উল্টাপাল্টা বলেন কেন? না, আমি যে এই তারটা তো সেই যে আমি ভাবছি আপনার ডিপিডিসির দেওয়া তথ্য বলছে বৈধ চার্জিং স্টেশন রয়েছে 2149টি। প্রতিদিন এই স্টেশনগুলোতে চার্জ করা যায় 20 থেকে 30টি রিক্সা। সর্বোচ্চ হিসেব ধরলেও ডিপিডিসি প্রায় 70,000 ব্যাটারি চালিত রিক্সা চার্জ দিতে পারে। তাহলে বাকি 39,30,000 ব্যাটারি চালিত রিক্সা কিভাবে চার্জ হয়? বিভিন্ন স্টেশন যে 2150টা স্টেশন, এদের আবার হলো স্যাংশন লোড হচ্ছে 2 কিলোওয়াট থেকে শুরু করে 11 কিলোওয়াট পর্যন্ত আছে। সবগুলো একসাথে চার্জিং স্টেশন লাগায় এবং ফুল ক্যাপাসিটি ইউজ করে, তাহলে 26 মেগাওয়াট লোড লাগবে তাদের প্রতিদিন। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের দেওয়া তথ্য বলছে ঢাকা ও গাজীপুরে 40 লাখের মতো ব্যাটারি চালিত রিক্সা রয়েছে। দিনের রিক্সা ভাড়া ন্যূনতম 300 টাকা। তাহলে মোট ব্যাটারি চালিত রিক্সা থেকে আয় 120 কোটি টাকা। বছরের হিসেবে 43,800 কোটি টাকা আয় ব্যাটারি চালিত রিক্সা থেকে। অনুমোদিত রিক্সাগুলো ঢাকার রাস্তায় অনুমোদিত যে রুট আছে সেই রুটে চলতে পারে, এবং এর বাইরে যারা আছে তাদেরকে কিন্তু আমরা গ্র্যাজুয়ালি বন্ধ করে দিব। সুতরাং তারা কোথায় যাবেন? তারা শহরের বাইরে চলে যাবেন। এটা যেহেতু রিস্কি বান, এটা বাদ দিয়ে তারা অন্য ব্যবসায় যাবেন, এবং তারা বৈধতা চাইলে বৈধ রিক্সা নিয়ে রাস্তায় নামতে পারবেন, এবং একটা লোক 2টার বেশি লাইসেন্স পাবে না, এরকম ব্যবস্থা আমরা করে দেবো। কারণ এনআইডি বেস লাইসেন্স হবে। চাইলেই একজন 5টা রিক্সা বের করে যে রিক্সার ব্যবসা করবেন সেটার সুযোগ নাই। বুয়েট তৈরি করছে নতুন ব্যাটারি চালিত রিক্সার ডিজাইন। রাজধানীর ব্যাটারি চালিত রিক্সা নিবন্ধনের আওতায় আনা গেলে নৈরাজ্য কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে মত সাধারণ মানুষের। আরিফ হোসেন, এখন, ঢাকা। গত 1 বছরে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড ছাড়িয়ে গেছে উৎপাদনের লক্ষ্যমাত্রা। এই সময়ে উৎপাদন বেড়েছে প্রায় 41 মিলিয়ন ঘনফুট। আগামীতে উৎপাদন আরও 130 মিলিয়ন বাড়িয়ে জাতীয় গ্রিডে দৈনিক 265 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের আশা কর্তৃপক্ষের। এই লক্ষ্যে প্রায় 600 কোটি টাকা ব্যয় কয়েকটি অনুসন্ধান কূপ আর ওয়ার্ক ওভারের কাজও রয়েছে চলমান। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। সিলেটের হরিপুর দেশের প্রথম গ্যাস ক্ষেত্র। 1955 সালে আবিষ্কৃত হওয়ার পর থেকেই জ্বালানি চাহিদা পূরণে নিত্য নতুন সংযোজন ঘটাচ্ছে গ্যাস ক্ষেত্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। সর্বশেষ গ্যাস ক্ষেত্রটির 10 নম্বর কূপে তেল আবিষ্কৃত হয়, কিন্তু একই কূপে গ্যাসেরও সন্ধান পাওয়ায় তেলের জন্য নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সিলেট 10X নামে কূপটির উন্নয়ন কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, আর 10 নম্বর কূপ থেকে ভবিষ্যতে পাওয়া যাবে দৈনিক 20 মিলিয়ন ঘনফুট গ্যাস। সিলেট 10-এর পাশাপাশি 10X একটা কূপ ওখানে হবে। ওখানে যে টার্গেট ছিল আমাদের 3300 মিটার, সেই জায়গাটাতে আমরা অনেক কমপ্লেক্সিটির কারণে 10-এ আমরা যেতে পারিনি, কিন্তু এটাতে আমাদের সেই যাওয়ার টার্গেটটা রয়েছে। সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ বলছে গ্যাসের সরবরাহ সংকট কাটাতে অনুসন্ধান কূপ ডুপিটিলা 1, কৈলাসটিলা 9-এর জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। পাশাপাশি নতুন কূপ রশিদপুর 11, 13 এবং সিলেট 11 কূপের উন্নয়ন কাজও চলছে সমানতালে। ডুপিটিলা 1 এবং কৈলাসটিলা 9 এটা নিয়ে কিন্তু একটা খনন প্রজেক্ট চলমান আছে। এটারও ডিপিপি পাস হয়েছে। এটার এখন ল্যান্ড অ্যাকুইজিশন ফেজে, ল্যান্ড রিকুইজিশন অ্যাকচুয়ালি, এটা অনুসন্ধান কূপ দুটাই। এই দুটো অনুসন্ধান কূপে ল্যান্ড রিকুইজিশনের কাজ চলছে। এই 7টি অনুসন্ধান কূপের কাজ শেষ হলে দৈনিক 90 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব বলে জানায় প্রতিষ্ঠানটি। 10-20 মিলিয়ন, 10X 20 মিলিয়ন এরকম টার্গেট আছে। সিলেট 11 এটার টার্গেট আছে 10, ডুপিটিলা 1 এবং কৈলাসটিলা 9 এটাও 10, 10, 20,
তারপরে রশিদপুর 11, রশিদপুর 13, এগুলোতেও 10-10-20, মানে এইরকম আমাদের টার্গেটগুলো আছে। এছাড়াও কৈলাসটিলা 1, বিয়ানীবাজার 2, রশিদপুর 3 ও 7 নম্বর কূপের ওয়ার্কওভারের কাজ চলছে। কাজ শেষ হলে আগামী বছরের মধ্যেই আরও 40 মিলিয়ন ঘনফুট গ্যাস সংযোজন হবে জাতীয় গ্রিডে। কৈলাসটিলা 7 চলছে এবং বাকি 3টা পর্যায়ক্রমে চলবে। এছাড়াও আরেকটা কূপের ওয়ার্কওভার আমাদের হবে, সেটা হচ্ছে রশিদপুর 7, এটা একদম সবার শেষে, এই 4টা শেষ করার পরে গিয়ে ওইটা করবো, এই ধরনের একটা প্ল্যান আমাদের আছে। 5 বছর আগের তুলনায় সিলেট গ্যাস ফিল্ডের উৎপাদন সক্ষমতা বেড়েছে 3.2 গুণ। প্রতিষ্ঠানটি বর্তমানে 15টি কূপের মাধ্যমে বার্ষিক 37,919 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করছে। একই সাথে যোগান দিচ্ছে 38,672 ব্যারেল কন্ডেনসেট ও এনজিএল। গুলজার আহমেদ, এখন সিলেট। রানা প্লাজা দুর্ঘটনার এক যুগ আজ, দীর্ঘ সময় পার হলেও এখনও শেষ হয়নি বিচার কাজ। শুধু ঘটনার দিনটি স্মরণে সীমাবদ্ধ 1100-এর বেশি শ্রমিকের মৃত্যুর এই ঘটনা। শ্রমিক নেতারা বলছেন, আন্দোলন ও আইনি প্রক্রিয়ায় নিশ্চিত করতে হবে শ্রম অধিকার। আর শ্রম সংস্কার কমিশন বলছে, জাতীয় ইস্যুতে রূপান্তর হলে দ্রুততম সময়ে সম্ভব রানা প্লাজার বিচার। আরও জানাচ্ছেন মাছার ইমন। এই ধ্বংসস্তূপের চিত্র এক যুগ আগের। ঝুঁকিপূর্ণ রানা প্লাজা ধসে প্রাণ হারিয়েছিলেন 1100-এর বেশি শ্রমিক। এত ভয়াবহ শিল্প দুর্ঘটনা কমই হয়েছে পৃথিবীতে। এক যুগ পেরোলেও এখনও বিচার শেষ হয়নি কলঙ্কিত এই অধ্যায়ের। দীর্ঘ প্রক্রিয়ার বেড়াজালে ঘুরপাক খাচ্ছে রানা প্লাজা ঘটনায় দায়ের করা মামলাগুলো। এখনও তাই বিচারের অপেক্ষায় দিন গুনছেন ভুক্তভোগীরা। আমাদের দাবি আমরা সুবিচার, আর রানা প্লাজা যখন ভাই বোনদের পূর্ণবাসন আর এক জীবনের ক্ষতিপূরণের আয়ের ক্ষতিপূরণ আমরা চাই। আমাদের কিন্তু আমরা ওষুধ খেলে এবং তোমার ওষুধ ভালো হবে না, তার সাথে কিছু খাইতেও হবে। রানা প্লাজার বিচার কৌশলে বিলম্বিত করা হচ্ছে অভিযোগ করে শ্রমিক নেতারা বলছেন, আন্দোলন ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে শ্রম অধিকার। কোনো শ্রমিক মৃত্যুর পরে তার পরিবার অসহায় না হয়, কোনো শ্রমিক আহত হলে সে পঙ্গু হয়ে ভিক্ষুক না হয়, এবং আমাদের এখানে আইনে নিহত হলে এবং আহত হলে ক্ষতিপূরণের ব্যাপার আছে, কিন্তু পুনর্বাসনের বিষয়টা এখন আমরা আইন অন্তর্ভুক্ত করতে পারি নাই। আন্দোলন এবং আদালত দুইটার একটা সমন্বিত উদ্যোগে আমরা শ্রমিকদের অধিকারটা প্রতিষ্ঠা করব। রানা প্লাজার ঘটনার পরে 12 বছরে দোষীদের শাস্তি হয়নি, ক্ষতিপূরণের মানদণ্ডের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি, এবং একই সাথে আমরা দেখতে পাই রানা প্লাজার সামনের যে জায়গাটা সেটা যেমন একটা ধ্বংস স্তূপ ছিল, এখন সেটা একটা নর্দমায় পরিণত হয়েছে। পুরো ঘটনার সত্য উদ্ঘাটন করা, আইনি সহায়তা দেয়া সহ বিচারের কাজে জটিলতাগুলো সমাধানে জোর দেন আইনি সহায়তা প্রতিষ্ঠান ব্লাস্টের সম্মানীয় নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন। তিনি আরো বলেন, শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়টিও আইনি কাঠামোতে আনা প্রয়োজন। রানা প্লাজা ভবন ধসটা ঘটলো কেন, এটা তো আমাদের বুঝতে হবে। এটা শুধু একজন এখানে দায়ী না, অনেকে এটার সাথে জড়িত, এবং কেন সেই কারখানা সেই বিল্ডিংয়ের মধ্যে যারা অবস্থান করতো, যারা যাওয়া আসা করতে প্রতিদিন, তাদের মধ্যে আবার সবাই কিন্তু আবার নিহত হয়নি। শ্রমিকরা অধিকাংশ নিহত হয়েছেন, যাদেরকে বাধ্য করা হয়েছে কাজের সাথে। কারা তাদেরকে বাধ্য করলো, তাদেরকে কিভাবে আইনের মধ্যে নিয়ে আসা হয়েছে, এই বিল্ডিংটা কারা অনুমোদন করলো, সেটাতে কোনো ব্যক্তি মালিকানার কোনো কথা না এখানে আসছে না। সরকার বা রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষের সাথে জড়িত ছিল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সুরাহা পাইনি। রানা প্লাজার বিষয়টিকে জাতীয় ইস্যুতে রূপান্তরের কথা বলছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। বলেন, জাতীয় ইস্যুতে পরিণত হলেই দ্রুততম সময় হবে বিচার কাজ। রানা প্লাজার যদি বিচার আমরা না করতে পারি, তাহলে এই প্রশাসন চলতে থাকবে, এবং এটি কোনো শুধুমাত্র একটা কারখানার বিষয় না বা 10টা কারখানার বিষয় না, এটি একটি জাতীয় ইস্যু। পৃথিবীতে এই ধরনের দুর্ঘটনা যেখানেই ঘটেছে তারা এটিকে জাতীয় ইস্যু হিসেবে নিচ্ছে, এবং তার ওইটাকে কেন্দ্র করে জাতীয় একটা আপনার উন্নয়নের রূপরেখা তৈরি হয়েছে সেখানে, কিন্তু আমাদের এখানে কিন্তু সেটা হয়নি। রানা প্লাজার ঘটনার পরও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঘটেছে ভবন ধসের ঘটনা। প্রাণও হারিয়েছেন সাধারণ মানুষ। ভবন নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে তাই সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগে কঠোর হওয়ার দাবি সংশ্লিষ্টদের। মাঝার ইমন, এখন, ঢাকা।
এদিকে সাভারে ভয়াবহ রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বিকেলে রানা প্লাজার সামনে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তারা। এ সময় শহীদদের স্মরণে বেদিতে মোমবাতি প্রজ্বলন করেন নিহতদের স্বজন, আহত শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া রানা প্লাজা ধস ও শ্রমিক নিহতের ঘটনা স্মরণে আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশ। সেখানে 24 এপ্রিলকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা, রানা প্লাজার সামনে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ, ILO কনভেনশন 121 অনুসারে ক্ষতিপূরণ দেয়া সহ বিভিন্ন দাবি জানান বক্তারা। 2013 সালের 24 এপ্রিল ভয়াবহ রানা প্লাজা ধসে 1138 জনের প্রাণহানি ঘটে, আহত হন প্রায় 2000 শ্রমিক। মালিকের কোনো বিচার হয় না। রাজধানীতে টাইগার নামে একটি বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ জব্দ সহ 4 জনকে আটক করেছে র্যাব। বুধবার উত্তরার আবদুল্লাপুরে রাত 9টার দিকে অভিযান চালিয়ে অবৈধ মদ ও বিয়ার জব্দ করা হয়। উদ্ধার করা বেশিরভাগ মদই ছিল বিদেশি। এদিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বারের মালিক। তবে এ সময় আটক করা হয় ম্যানেজার, ক্যাশিয়ার সহ 4 জনকে। অভিযান শেষে র্যাব জানায় দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই বারের কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। টাইগার বার নামক একটা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণে অবৈধ বিদেশি মদ তারা বিপণন করছে এবং যার কোনো লাইসেন্স নাই। সত্য অনুসন্ধানে আমরা এখানে আসি, পরবর্তীতে তাদের পেপারস আমরা চেক করে আমরা জানতে পারলাম যে বাইরে এখানে যদিও লেখা আছে টাইগার বার, এটা হচ্ছে গিয়ে মূলত টাইগার এন্টারটেনমেন্ট লিমিটেড নামক একটা রেস্টুরেন্ট এবং তাদের রেজিস্ট্রেশনও আমরা নবায়ন করা পাইনি। 24-এ নদী ভাঙন আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় কুমিল্লার বুড়িচং সহ প্রায় 14টি উপজেলার ব্যাপক ক্ষতি হলেও এবারে সেখানে আলুর ভালো ফলন হয়েছে। কিন্তু সিন্ডিকেটের প্রভাবে হিমাগারে সংরক্ষণের সুযোগ না থাকায় কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা, যাতে উৎপাদন খরচও না ওঠার দাবি করছেন কৃষকরা। মাঠ ঘুরে খালেদ সাইফুল্লাহর রিপোর্টে দেখবেন বিস্তারিত। বন্যা পরবর্তী আলুর ভালো ফলনে লাভের আশা করেছিলেন বুড়িচং উপজেলার মিথলমা গ্রামের আনোয়ারা বেগম। তবে তার সেই আশার গুড়েবালি। 1.5 মাস আগে মাঠ থেকে আলু তুললেও এখনো স্তূপ করে রেখেছেন রাস্তার ধারে। বড় পলিথিনে ঢেকেই করতে হয়েছে সংরক্ষণ, যাতে সামান্য বৃষ্টিতেই পচনের আতঙ্কে দিন কাটছে আনোয়ারার। গতবার 1400-1500 পর্যন্ত গেছে আলু মন, আর এইবার এই মুনির দাম দেওয়া হয় না। এজন্য 800-900 টাকা কামলা দিয়ে বাইতেছি, এটার দাম দেওয়া হয় না এখন আলু। চলতি বছর জেলার বুড়িচং, চান্দিনা, বরুড়া ও দেবিদ্বার উপজেলায় ফলন ভালো হলেও আলু নিয়ে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। হিমাগারের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও আলু রাখার সুযোগ মিলছে না। অভিযোগ করছেন হিমাগার সিন্ডিকেটের দখলে থাকায় বঞ্চিত হচ্ছেন অনেকে। ব্যস্তারি না দেখে ইয়া করতেছি, সিদ্ধ করে গরুর খাবার লিতেছি। পল্লী গ্রামে যে আলুটি আছে এগুলা তো নিয়ে ডুয়াইতে আসতেছে না, একদম কোলেস্টোরেল একদম মিলিয়ন ফুল। কৃষকরা বলছেন বর্তমানে 12.5 থেকে 15 টাকায় আলু বিক্রি করতে হচ্ছে তাদের, যাতে উৎপাদন খরচও উঠছে না। এদিকে হিমাগারে রাখতে না পারায় কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। কোন আলুর প্রায় আমার খরচ বেড়ে 600 টাকা, বাজারে নিয়ে 500 টাকা আলু বেচন লাগে, 50 টাকা গাড়ি ভাড়া, 30 টাকা খাজনা। কৃষক অবস্থা দূর অবস্থা, তার কারণ আলু করে যারা করছে আলু সবারই লস। আলু বেচতে গিয়ে এখন কত টাকা বেচতেছে? 450 টাকা, নাহলে 500 টাকা হাই। এদিকে সরকারি হিমাগার নেই বলে দায়সারা উত্তর কৃষি বিভাগের। যদিও কৃষকদের লোকসানের পেছনে মধ্যস্বত্বভোগীদের আধিপত্য, বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ও সংরক্ষণের উপযুক্ত সুবিধার অভাবকে দুষছেন কর্মকর্তারা। অন্য অন্য জায়গার আলু দিয়ে আমাদের এই কুমিল্লার যে অঞ্চলের যে কোলেস্টোরগুলা এগুলা কিন্তু ফিল আপ করে ফেলছে। তো আমাদের এই অঞ্চলের যারা কৃষক আছে, বুড়িচং কোন, দেবিদ্বার কোন, আশেপাশে যারা বরুড়া কোন, তারা কোলেস্টোর রাখতে গেছে নাই। আমরা আমাদের কৃষকদেরকে সাপোর্ট দিতে যদি পারতাম, যদি আমাদের কৃষকদের সকল আলু পর্যাপ্ত কোল্ড স্টোরেজ আমাদের থাকতো, আমাদের রাখতে পারতাম, সরকারি ব্যবস্থাপনায় হোক বা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ ব্যবস্থাপনায় হোক, তাহলে আমাদের কৃষকরা একটা ন্যায্য দাম পেত এবং পরের বছর তারা এই ফসল উৎপাদনে আরও আগ্রহী হতো।
চলতি বছর ৯,০৬১ হেক্টর জমিতে ২,২৯,০৬০ টন আলু উৎপাদন হয়েছে। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। পেঁয়াজের পর এবার বীজেও বাম্পার ফলনের আশা ফরিদপুরে। কালো স্বর্ণ নামে খ্যাত এই বীজের আবাদ ঘিরে ভালো ফলনের প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। চলতি মৌসুমে অন্তত ৫০০ কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। মফিজুর রহমান শিপনের প্রতিবেদনে বিস্তারিত। দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনের জেলা ফরিদপুর। জেলার বিস্তীর্ণ মাঠে পেঁয়াজের সাদা ফুল এখন রূপ নিয়েছে ধূসর সোনালী বর্ণে। তা থেকে সংগ্রহ চলছে বীজ। ফলে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক, কৃষানী সহ বীজ সংগ্রহে নিযুক্ত শ্রমিকরা। পেঁয়াজ বীজ সংগ্রহে কাজ চলে এপ্রিল মে মাসে। নভেম্বর ডিসেম্বরে রোপণের পর দীর্ঘ ৬ মাস কীটনাশক, সার প্রয়োগ সহ পরিচর্যার পর এখন জমছে ফলনের উৎসব। বছরখানেক বীজ সংরক্ষণের পর করা হয় আবাদ ও বিক্রি। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বীজের ফলন ভালো হয়েছে বলে জানান চাষিরা। এদিকে বাজারে চাহিদা বেশি থাকায় বিপুল সাফল্যের আশা করছেন উদ্যোক্তারাও। ফলন খুবই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা খুশি। বৃষ্টি বাদল হইলে তো নষ্ট হইতে, এখন বৃষ্টি বাদল হইতেছে না, তাড়াতাড়ি করে উঠিয়ে বৃষ্টির আগে উঠিয়ে হেলার বললে ভালো থাকবে। অনেক টাকা ব্যবহার করে আমরা খরচ করি এবং কি আমরা অনেক লাভবান। আমরা এই দানাগুলো ছিঁড়ে মনে করেন যে ওনাকে দিয়ে দিই, খেতে লাগে, আর পেঁয়াজগুলো আমরা উঠে নিয়ে যাই। আমাদের এই পেঁয়াজের দানা এই সারা মাঠেই হয়। এই পুরো ভাষান্তর জন্য এই পেঁয়াজের জন্যই বিখ্যাত এই জায়গাটা। টাকা যেমন খরচ আছে তেমন তাকেও টাকা আয়ও আছে। কালো স্বর্ণ খ্যাত এই বীজের উৎপাদনে দিন দিন এগিয়ে যাচ্ছে ফরিদপুর। প্রতি বছরই বাড়ছে চাষাবাদের পরিধি। এখানকার বীজ শুধু এই জেলায় নয়, চাহিদা মেটাচ্ছে দেশের আরও ৩৫টি জেলায়। গেল বছর মন প্রতি পেঁয়াজের দাম ছিল ৪.৫ লক্ষ টাকা। পুরো মৌসুমে বাণিজ্য হয়েছিল ৪৫ কোটি টাকার। এবছর পেঁয়াজ বীজের আবাদ ভালো হওয়ায় প্রায় ৫০০ কোটি টাকার বাণিজ্যের আশা করছে কৃষি বিভাগ। ৩৭০ হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় বলতে গেলে প্রায় ৭ হেক্টর জমিতে বেশি। এবং আমাদের এই চাষিরা যে পেঁয়াজ বীজ উৎপাদন করে তাদের জাতের ব্যাপারেও তারা অনেক সচেতন থাকে। তাই আমাদের ফরিদপুর থেকে যারা পেঁয়াজ বীজ ক্রয় করে তারা কখনো প্রতারিত হন না। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় ১,৮৫৪ হেক্টর জমিতে বীজ উৎপাদনের লক্ষ্য ৯৬৪ টন, যা গত বছরের চেয়ে ১৮ টন বেশি। ফরিদপুর, এখন। বগুড়ায় আবারও বেড়েছে সবজির দাম, তবে স্বস্তি ফিরেছে আলুর দামে। সবজির বাজার নিয়ে আরও জানাতে বগুড়ার মহস্থান হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। সেলিম, কোন কোন সবজির দাম বেশি বেড়েছে, এ নিয়ে ক্রেতারা কি বলছেন জানাবেন। হ্যাঁ অ্যানি, এই বগুড়ার যে সবচেয়ে বড় কাঁচা বাজার মহাস্থান যে হাট, সেই হাটে সব ধরনের সবজির দামই প্রায় বেড়েছে, তবে দু একটি সবজির দাম কমেছে এবং অপরিবর্তিত কিছু রয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি যে সবজির দাম বেড়েছে সেটি হচ্ছে আলুর দাম। আলুর দাম, দুঃখিত, আলুর দাম সবচেয়ে কমেছে। আলুর দাম আজকের বাজারে বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা, যেটি গেল সপ্তাহে বিক্রি হয়েছে ১০ থেকে ১২ টাকা কেজি। এই আলুর যে ফলন হয়েছে এবছর, এই ফলনের কারণে আসলে আলুর দাম এবছর কমেছে, এটি বলছেন সংশ্লিষ্টরা। এবং কৃষকরা বলছেন যে তাদের যে খরচ, সেই খরচ ওঠেনি। আর এবছর প্রায় ৫৫,০০০ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছিল, যেখান থেকে আলুর উৎপাদন হয়েছে ১৩ লাখ মেট্রিক টনের কিছুটা বেশি। এবং বগুড়ার যে ৪২টি হিমাগার রয়েছে, সেই হিমাগারে আলু মজুত করা হয়েছে ৩.৫ লাখ মেট্রিক টন। এবং বাকি আলু এখন পর্যন্ত কৃষকের ঘরে এবং হাট বাজারগুলোতে রয়েছে, যে কারণে আলুর সরবরাহ সবচেয়ে বেশি। আজকে যে হাটে রয়েছে, মহাস্থান হাটে, এই হাটের পুরো অর্ধেকটা জুড়েই আলু নিয়ে আসা হয়েছে, ভ্যানে করে আলু নিয়ে এসেছেন কৃষকরা। এবং তারা বলছেন যে এবছর আলুর দাম সবচেয়ে কম গেছে এবং এই আলুগুলো তারা সংরক্ষণের কোনো জায়গা পাচ্ছেন না, যেহেতু এই স্টোরগুলো ভরে গেছে। আর টমেটোর দাম কিছুটা এখানে দেখতে পাচ্ছি কিছুটা বেড়েছে, ১৫ টাকায় আজকে বিক্রি হচ্ছে, গেল সপ্তাহে যেটি বিক্রি হয়েছে ১০ থেকে ১২ টাকা। এবং মিষ্টি কুমড়া যেটি, সেটি ১৫ থেকে ২০ টাকা বিক্রি হচ্ছে, গেল সপ্তাহে 10 থেকে 12 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রায় দ্বিগুণ হয়ে গেছে মিষ্টি কুমড়ার দাম। গাজর বিক্রি হচ্ছে আজকে ১৮ থেকে ২০ টাকা, যেটি কেজি প্রতি ৫ টাকা বেড়েছে, গেল সপ্তাহে বিক্রি হয়েছে ১৪ থেকে ১৫ টাকা। এবং সব বেশি এখানে দেখতে পাচ্ছি যে মূলা আজকের বাজারে ৩০ থেকে ৩৫ টাকা
বিক্রি হয়েছে এবং যেটি গত সপ্তাহে 15 থেকে 20 টাকা বিক্রি হয়েছে। এবং বগুড়াতে সবচেয়ে বড় সবজির মোকাম, এই মোকামের আশপাশে যে উপজেলাগুলো রয়েছে বগুড়া সদর উপজেলা এবং শিবগঞ্জ উপজেলা, এই উপজেলায় কিন্তু প্রচুর সবজি উৎপাদন হয়ে থাকে এবং সবজিতে কানায় কানায় পূর্ণ থাকে এই মহাস্থান হাট। তবে আজকে এখানে দেখেছি যে বগুড়া জেলার বাইরে থেকেও এখানে সবজি আনা হয়েছে, যেমন শশা নিয়ে আসা হয়েছে, শশা খুলনা থেকে নিয়ে আসা হয়েছে, 30 থেকে 35 টাকা বিক্রি হচ্ছে আজকে। আর এই ক্রেতারা যেটি বলছেন যে এখানে পাইকারি বাজারে যে দামে বিক্রি হয় খুচরায় তার চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হয়ে থাকে। মধ্যস্বত্বভোগীরা আসলে এক ধরনের সুবিধা নিচ্ছে এখান থেকে, যে কারণে ক্রেতারা জানাচ্ছেন যে তদারকি করে বাজার নিয়ন্ত্রণ করা হোক। এই ছিল আমার কাছে বগুড়ার মহাস্থান সবজি বাজার থেকে সবশেষ। অ্যানি, বগুড়া থেকে সবজির বাজার সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম। ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে 26 পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করেছে ভারত সরকার। এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে পানি চুক্তি স্থগিত ও সীমান্ত বন্ধ সহ বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। দুই দেশের সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় পর্যাপ্ত পানি পাওয়া থেকে বঞ্চিত হবে পাকিস্তান। ভারত পাকিস্তানের গুরুত্বপূর্ণ আটারি ও ওয়াঘা স্থল সীমান্ত বন্ধ ঘোষণা এবং পাকিস্তান হাইকমিশনের সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করেছে নয়াদিল্লি। পাশাপাশি দুই দেশের হাইকমিশনে কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30-এ আনা হবে। পাকিস্তানিদের ভারতে প্রবেশ সাময়িকভাবে বন্ধ সহ ভারত ছাড়তে 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে চালানো হামলায় শুধু হিন্দুদের টার্গেট করা হয়েছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম এমন দাবি তুলে ধরেছেন যেখানে বলা হয়েছে শুধুমাত্র হিন্দুরা নয়, এই হামলাতে নিহত হয়েছেন আদিল হোসেন নামে এক মুসলিম ব্যক্তিও। কারণ বন্দুক হামলায় পর্যটক সহ যে 26 জন প্রাণ হারিয়েছেন সে তালিকায় রয়েছেন তিনিও। শুধু তাই নয়, হামলার সময় সন্ত্রাসীদের অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করে পর্যটকদের বাঁচাতে চেয়েছিলেন এই আদিল। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। নিয়তির কি নির্মম পরিহাস। মৃত্যুর আগে টাট্টু ঘোড়ার চালক সৈয়দ আদিল হোসেন শাহকে কেউই চিনতেন না, কিন্তু সবার কাছে আজ তিনি পরিচিত একজন বীর ও নায়ক হিসেবে। মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে পর্যটক সহ যে 26 জন প্রাণ হারিয়েছেন তাদেরই একজন ছিলেন সৈয়দ আদিল হোসেন। প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য বলছে, হামলার সময় সন্ত্রাসীদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, রক্ষা করতে চেয়েছিলেন পাশে থাকা পর্যটকদেরও, কিন্তু হামলাকারীরা গুলি চালিয়ে তার শরীর ঝাঁঝরা করে দেয়। আদিল পেহেলগামের এক হতদরিদ্র পরিবারের সন্তান। পর্যটকদের ঘোড়ায় চড়িয়ে যে আয় হতো তা দিয়ে চলত পরিবার। অতর্কিত সন্ত্রাসী হামলায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম আদিলকে হারিয়ে দিশেহারা স্ত্রী, একমাত্র সন্তান ও বৃদ্ধ মা বাবা। তাদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে পেহেলগামের পরিবেশ। দোষীদের কঠিন শাস্তির দাবি করছেন তারা। इसको नजरसानी की जाए, इनके बच्चों को भी हिफाजत की जाए, बस हमारी यही अपील। এদিকে ঘটনার পর বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করে হামলায় শুধু হিন্দুদেরই টার্গেট করা হয়েছে। তবে নিজের জীবনের বিনিময়ে সেই দাবি ভুল প্রমাণিত করেছেন আদিল হোসেন। বুধবার এই সাহসী যুবকের জানাজায় অংশ নেন শত শত মানুষ। উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। इनके घर वालों ने अभी जनाजे से पहले बात की, इस खानदान का हमें ख्याल रखना होगा, इनकी मदद करनी होगी और मैं यहाँ इन सबको यकीन दिलाने आया हूँ। পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ গোষ্ঠী লস্করি তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। সশস্ত্র গোষ্ঠীটি এও দাবি করছে যে যাদের টার্গেট করা হয়েছে তারা নাকি সাধারণ কোনো পর্যটক ছিলেন না, ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ ও সংশ্লিষ্টতা ছিল। পর্যটকদের ছদ্মবেশে অনুসন্ধান চালানোর জন্য এসেছিলেন পেহেলগামে। যদিও TRF এর দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত সরকার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।
যুক্তরাষ্ট্রের অন্যতম বাংলাদেশি অধ্যুষিত অঙ্গরাজ্য হওয়া সত্ত্বেও মিশিগানে নেই কনসুলেট। তাই দীর্ঘদিন ধরে স্থায়ী কনসুলেটের দাবি জানিয়ে আসছেন লাখো প্রবাসী বাংলাদেশি। বিভিন্ন সময় আশ্বাস মিলেও মিশিগানে কনসুলেট অফিসের কার্যক্রম শুরুর বিষয়টি এখনও আলোর মুখ দেখেনি। যুক্তরাষ্ট্র থেকে আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। মিশিগান যুক্তরাষ্ট্রের অন্যতম বাংলাদেশি অধ্যুষিত অঙ্গরাজ্য। এখানকার ডেট্রয়েট, হ্যামটারমেক, ওয়ারেন, স্টার্লিন হাইটস ও ট্রয়ের মতো শহরগুলো গড়ে উঠেছে বাংলাদেশিদের ঘন বসতিপূর্ণ কমিউনিটি। দোকানপাট, শিক্ষা, সংস্কৃতি এমনকি জনপ্রতিনিধিত্বেও রয়েছে দৃশ্যমান অংশগ্রহণ, কিন্তু নেই বাংলাদেশের একটি স্থায়ী কনসুলেট যেখানে মিলবে নিয়মিত রাষ্ট্রীয় সেবা। এখানে প্রচুর বাঙালিরা আমরা বসবাস করছি। আমাদের সকলেরই প্রাণের দাবি দীর্ঘদিন থেকে এখানে একটি স্থায়ী কনসুলেট স্থাপন করা হোক। মিশিগানবাসী, প্রবাসীর সবার প্রাণের দাবি যে আমাদের এখানে স্থায়ী কনসুলেট দেওয়া হোক। বছরে একবার আসা ভ্রাম্যমাণ কনসুলেট ক্যাম্পেই মিশিগানে বসবাসরত বাংলাদেশিদের একমাত্র ভরসা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সেবা নিতে বাধ্য হন হাজারো প্রবাসী। সবশেষ এমন এক ক্যাম্প 3 দিনে শেষ হয়, যদিও 2 দিনের জন্য সেখানে এসেছিলেন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। আমাদের বাংলাদেশ কনসুলেট সার্ভিসের যে সেবাগুলো দেওয়া হচ্ছে, এটার জন্য পার্মানেন্ট কনসুলেট সার্ভিস এখানে খুবই অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এত মানুষের মধ্যে আমি মনে করি যে আমাদের মিশিগানে একটা কনসুলেটের খুবই দরকার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্থায়ী কনসুলেট আছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও হিউস্টনে। তাই যে কোনো রাষ্ট্রীয় সেবার প্রয়োজন হলেই অতিরিক্ত খরচ যেমন গুনতে হয়, তেমনি লাগে বাড়তি সময়। ওয়াশিংটন যেতে হলে মানুষের অনেক সময় লাগে, অনেক এই কার্যক্রমের মধ্যে যেতে হয়। আজকে এনবিআর সেবা নিলাম, অনেক কষ্ট করে, অনেক লাইন, এবং আমার থেকে 2 মাসের বাচ্চা, 20 দিনের বাচ্চা এমনও আমরা দেখতেছি। এ অবস্থায় কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের দাবি প্রবাসীদের। মিশিগানে বাংলাদেশের একটি স্থায়ী কনসুলেটের মাধ্যমে শুধু সেবাই নয়, এটি দেশের মর্যাদার প্রতীক হয়ে উঠবে বলেও মনে করেন বাংলাদেশি অভিবাসীরা। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। এবার খেলার প্রসঙ্গ। জিম্বাবুয়ের সাথে 2 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন এনামুল হক বিজয় ও তানভীর ইসলাম। সিলেটে 4 দিনেই জিম্বাবুয়ের কাছে হারার পর চাপে পড়েছে বাংলাদেশ দল। প্রথম টেস্ট হারের দিনই ঘোষণা করা হয় চট্টগ্রাম টেস্টের স্কোয়াড। দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়েছেন বিজয়। ধারণা করা হচ্ছে এই ডাক ঘরোয়া ক্রিকেটে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির পুরস্কার। অন্যদিকে পিএসএল খেলার জন্য আগে থেকেই ছাড়পত্র পাওয়ায় দ্বিতীয় টেস্টে থাকছেন না পেসার নাহিদ রানা। তার জায়গায় প্রথমবার টেস্টে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ঘরের মাঠে 1-0 পিছিয়ে থাকার পর চট্টগ্রাম টেস্টে জয়ের বিকল্প নেই শান্তদের। তাই সিরিজের শেষ টেস্টে বিজয় তানভীর 2 জনেরই একাদশে থাকার সম্ভাবনা বেশি। 31 মে জাতীয় দলের ক্যাম্পে ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্তির সুপারিশ করেছে বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি। নিজেদের ভুল ত্রুটি সংশোধন করে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে 5 জুন সুদানের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজরা। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। বাংলাদেশ দলে ইংলিশ তারকা হামজা চৌধুরী অন্তর্ভুক্তি যতটা আলোড়িত করেছিল, ঠিক ততটাই বিতর্ক তৈরি করেছিল ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুলের বাদ পড়ায়। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবের ক্যাম্পে ডাকা হলেও সেখান থেকে ফেরত পাঠানো হয় তাকে। এ নিয়ে উঠে সমালোচনার ঝড়। সিন্ডিকেটের অভিযোগ তুলে আন্দোলনেও নামেন সমর্থকরা। বুধবার বিকেলে বাফুফে ভবনে আয়োজিত ন্যাশনাল টিমস কমিটির বৈঠকেও উঠে আসে ফাহমিদুলের ইস্যু। জুনে অনুষ্ঠেয় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে দলে রাখার সুপারিশ করেছে ন্যাশনাল টিমস কমিটি। ফাহমিদুলের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, তার ব্যাপারে আলাপ আলোচনা করেছি এবং আমরা বলেছি তাকে আমাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য। বাংলাদেশ ভারত ম্যাচে কোচের বেশ কিছু সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ। তাই তো কোচের একচ্ছত্র আধিপত্য কমাতে সাবেক ফুটবলারদের সমন্বয়ে 3 সদস্যের সিলেকশন কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে বৈঠকে। কোচকে সাপোর্ট করার জন্য এবং আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি থেকে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে 3 সদস্য বিশিষ্ট এক্স ন্যাশনাল প্লেয়ার যারা রয়েছে তারা মাঠে যাবে। তারা মাঠে যেয়ে তারা প্রত্যেকটা খেলা দেখবে, খেলা দেখে তাদের চয়েসটা কোচের সাথে শেয়ার করবে। দেশের চলমান লিগের সবশেষ ম্যাচ হবে 29 মে, তাই 31 মে ডাকা হবে জাতীয় দলের খেলোয়াড়দের। 10 জুন ম্যাচকে সামনে রেখে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে টিম বাংলাদেশ।
ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে বেশ কিছু দলকে। 31 তারিখে জাতীয় দল ডাকার পরে আমাদের 5 তারিখে 5ই জুন আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলবো। সুদান আছে, সাইবেরিয়া আছে, ভুটান আছে। তবে এই দিক দিয়ে আমার মনে হয় আমরা একটু সুদানকে আমরা একটু এগিয়ে রেখেছি। এছাড়া সিঙ্গাপুর ম্যাচের পরপরই জাতীয় দলে অন্তর্ভুক্ত হতে পারেন একজন বিদেশি গোলকিপার কোচ। সেই সাথে বিদেশি বংশোদ্ভূত আগ্রহী সব খেলোয়াড়দের জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে পূর্ণ সমর্থন দিতে চায় ন্যাশনাল টিমস কমিটি। ফারহান ইসান, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান অবশেষে কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতি, শিগগিরই সার্চ কমিটির মাধ্যমে নতুন নিয়োগ, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। কাতারের ব্যবসায়ীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান উপদেষ্টার, প্রবাসীদেরও বিনিয়োগের আহ্বান। বেপরোয়া ব্যাটারি চালিত রিকশা তোয়াক্কা করে না আইনে, শুধু ঢাকা গাজীপুরে ভাড়া থেকে দৈনিক আয় 120 কোটি টাকা, নিবন্ধনের আওতায় আনার দাবি। আমি এই কয়েকদিন ধরে এই গাড়ি কিনছি, 37 বছর ধরে বাংলা রিকশা চালাই। এখন আর কোনো ভাগ নাই, এখন সব জায়গায় চলে। আল্লাহর মধ্যে পুলিশ প্রশাসনে কিছু কয় না। একটা লোক দুটোর বেশি লাইসেন্স পাবে না, এরকম ব্যবস্থা আমরা করবো, কারণ এনআইডি বেস লাইসেন্স হবে। চাইলেই একজন 5টা রিকশা বের করে যে রিকশার ব্যবসা করবেন সেটার সুযোগ নাই। গত এক বছরে আশানুরূপ সাফল্য সিলেট গ্যাস ফিল্ডের, উৎপাদন বেড়েছে 41 মিলিয়ন ঘনফুট, 600 কোটি টাকা ব্যয়ে চলছে অনুসন্ধান কার্যক্রম। এবং রানা প্লাজা ধসের এক যুগেও শেষ হয়নি বিচার, শুধু স্মরণে সীমাবদ্ধ দিনটি, আন্দোলন ও আইনি প্রক্রিয়ায় শ্রম অধিকার নিশ্চিতের দাবি। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।